আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই আত্মাদেরকে দেখতে পেত রিয়ানা। এরকমই এক আত্মাবন্দী পুতুল তার বন্ধুতে পরিণত হয়, যার ফলে এবার তার কাছে আত্মাদের দেখা ছাড়াও আরো ভয়ানক সব পাওয়ার চলে আসে। শক্তি দেওয়ার পাশাপাশি এই পুতুল রিয়ানাকে তার বাবা মার থেকে দূরে সরিয়ে দেয়। কেউ রিয়ানার কাছাকাছি আসবে, তার বন্ধু হবে, এই ব্যাপারটা পুতুলটি কিছুতেই মেনে নিতে পারত না। ফলে তার আক্রোশের শিকার হয় রিয়ানার বাবা মাও। ওই সময় তিনজন অলৌকিক শক্তি সম্পন্ন বাচ্চাদেরকে আনা হয় রিয়ানার সাহায্যের জন্য। আর এই বাড়িতে আসার পর তারা সম্মুখীন হয় নতুন রহস্যের। কি এই রহস্য? আসলেই কি এই সকল অঘটনের পেছনে ওই ভয়ানক পুতুলটিই দায়ী, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো ভয়ানক আত্মা? জানতে হলে দেখতে হবে বাস্তব ঘটনা অবলম্বী আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্প। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা রিয়ানা নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, যার স্কুলে তেমন কোনো ফ্রেন্ড ছিল না। বন্ধু তো দূরের কথা, দুষ্টু বাচ্চারা উল্টে তাকে বিরক্ত করত। আর এর কারণ ছিল তার বাবা মায়ের প্রফেশন। তার মা ফিনারেলের আগে লাশদেরকে সাজানোর কাজ করত, আর বাবা কফিন বানাতো। আর এই ব্যাপারটা নিয়ে দুটো বাচ্চা মেয়ে যখন তাকে ভীষণভাবে বিরক্ত করছিল, তখনই এক বয়স্ক মহিলা সেখানে চলে আসে, যাকে দেখে ওই বাচ্চা দুজন সেখান থেকে চলে যায়। মহিলাটি এখানে রিয়ানাকে জোর করে একটা আয়না দেখায় এবং বলতে থাকে যে তার ভবিষ্যৎ অন্ধকার, তার কাছের মানুষেরা সবাই তাকে ছেড়ে চলে যাবে। এই বলে মহিলাটি হাসতে থাকলে রিয়ানা খুব বিরক্ত হয়ে যায় এবং তার হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে না পেরে সে ওই মহিলাটির হাতে কামড় দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। ফলে মহিলাটি এখানে তাকে অভিশপ্ত মেয়ে বলে আখ্যায়িত করতে থাকে। এদিকে রিয়ানা গিয়ে পৌঁছায় বাড়িতে, যেখানে রিয়ানাকে দেওয়ার মতো তার বাবা মায়ের কাছে কোনো সময়ই ছিল না। বরং তারা তো রিয়ানাকে স্কুলে পাঠাতে পেরে ভীষণ খুশি ছিল। তার বাবা যখন ফোনে রিয়ানার আঙ্কেলকে এই কথা বলছিল, তখন রিয়ানার ভীষণ মন খারাপ হয়। এমনকি সামান্য কথা বলার মতো তার কেউই ছিল না। বন্ধু না থাকায় সে তার মায়ের সাথে কথা বলারও চেষ্টা করত। সে বানিয়ে বানিয়ে তার বন্ধুদের গল্প বলতো, কিন্তু তার মায়ের তো তার কথা শোনার মতো কোনো সময় ছিল না। সে এখানে তার মা এমাকে যখন বলে যে কাজ শেষ হলে সে যেন তাকে একটু সময় দেয়, তখন এমা এতে করে বিরক্ত হয়। তখনই রিয়ানা সেখানে এক ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়, যার লাশকে রেডি করছিল এমা। রিয়ানা এখানে এমাকে ডেকে বলার চেষ্টা করে, এমনকি ওই আত্মাটি তার কাছাকাছি চলে আসে। তবে এমা তো রিয়ানার কোনো কথা শোনেই না, বরং তার উপর চিৎকার চেঁচামেচি করে। ফলে রিয়ানার ভীষণ মন খারাপ হয়ে যায়। সে নিজের ঘরে চলে যাচ্ছিল, এমন সময় তার মা এমা তাকে ডেকে বলে যে কফিনের পাশে রাখা মোমবাতি দুটো নিভিয়ে দিতে, কেননা সেখানে এখনো পর্যন্ত লোক আসার সময় হয়নি। বাচ্চা মেয়ে রিয়ানা ওই ঘরে যায় তো ঠিকই, তবে সে মোমবাতি নিভাতে ভুলে যায়, কেননা সেখানে অনেকগুলো আত্মাকে সে দেখতে পাচ্ছিল। আমরা জানতে পারি রিয়ানা ছোটবেলা থেকেই এই আত্মাদেরকে দেখতে পায়, তবে তার বাবা মাকে বললেও তারা বিশ্বাস করে না। তাই তো রিয়ানা আত্মাগুলোকে ইগনোর করার জন্য সোফায় বসে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর তার বাবা মায়ের চিৎকারের শব্দে তার ঘুম ভাঙে। চারিপাশে আগুন লেগে গিয়েছিল, কেননা রিয়ানা ওই মোমবাতি নিভাতে ভুলে গিয়েছিল। এখন এই দুর্ঘটনার কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে রিয়ানা তার বাবা মায়ের সাথে গিয়েছিল তার আঙ্কেলের বাড়িতে। মূলত ওই দিনের আগুনে তাদের পুরো বাড়ি পুড়ে গিয়েছিল, আর এই কারণেই তারা এখন আশ্রয়ের জন্য এসেছিল রিয়ানার আঙ্কেল জুহানের বাড়িতে। তাদের একসাথেই থাকার কথা ছিল, তবে সেখানে পৌঁছানোর পর তারা জানতে পারে যে জুহানের আর্জেন্ট কাজ চলে এসেছে, যে কারণে সে ব্যাগপত্র গুছিয়ে বাইরে কোথাও যাচ্ছে কিছুদিনের জন্য। এদিকে এই আগুনের কারণে জ্যামির চেহারার এক সাইড পুড়ে গিয়েছিল। এই ব্যাপারটা নিয়েই তারা কথা বলতে থাকে। ওই সময় আশেপাশের সব জিনিস ধরে ধরে দেখছিল রিয়ানা। রিয়ানাকে তার আঙ্কেল জুহান অনেক বেশি ভালোবাসত। সে তাদের জন্য দুটো রুমও রেডি করে রেখেছিল। সে বলে তারা পুরো বাড়িটাই যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে, সবকিছু ব্যবহার করতে পারবে, শুধুমাত্র পেছনের স্টোর রুমটা ছাড়া, কেননা ওই স্টোর রুমে সে অনেক অ্যান্টিক জিনিসপত্র কালেক্ট করে রেখেছে। তার মতে স্টোর রুমে রাখা জিনিসগুলো বিপজ্জনক, আর এ কারণে সে ওই স্টোর রুমের দরজার সামনে কিছু রিচুয়াল করে রেখেছে, সেদিকে যেন তারা কেউ না যায়। ওই সময় রিয়ানা জিনিসপত্র দেখতে দেখতে একটা বক্সের কাছে চলে গিয়েছিল, যে বক্সটির ভেতর থেকে সবুজ কালারের আলো বের হতে শুরু হয়। জুহানের নজর যাওয়া মাত্রই সে দ্রুত ওই বক্সটির মুখ বন্ধ করে দেয়
এবং রিয়ানাকে বলে এটা থেকে দূরে থাকতে। এই জিনিসটা নিয়েই মূলত জোহান কোথাও একটা বের হতে চলেছিল। সে জানায় এই বক্সটি অনেক বেশি বিপজ্জনক। আমরা বুঝতে পারি আধ্যাত্মিক এই সকল অলৌকিক জিনিসপত্র কালেক্ট করাই ছিল জোহানের শখ। এখন সে ওই বক্স এবং জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাড়িতে থেকে যায় রিয়ানা এবং তার বাবা মা। কয়েকদিন পর এক রাতে একজন পুলিশ অফিসার এবং একজন উকিল তাদের বাড়িতে আসে এবং এক দুঃসংবাদ জানায়। সেটি হলো একটা বিমান দুর্ঘটনায় জোহান মারা গিয়েছে। মারা যাওয়ার আগে সে তার উইলে সবকিছু জেমির নামে করে দিয়েছিল, অর্থাৎ রিয়ানার বাবার নামে। এই বাড়ির ভেতরের সব জিনিসপত্র এখন জেমির হয়ে গিয়েছিল। এটা জানার পর জেমি অনেকটা ভেঙে পড়ে। যদিও এত অর্থ সম্পদের পর তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গিয়েছিল, তবে একটা জিনিস এখনো বদলায়নি, আর সেটা হলো রিয়ানার একাকিত্ব। তার বাবা মা প্রায় বাইরে বাইরে থাকতো। যেটুকু সময় বাড়িতে থাকতো সেটুকু সময়ও তারা রিয়ানাকে সময় দিত না। এক রাতে রিয়ানাকে এই রহস্য ঘেরা বাড়িতে একা রেখে তার বাবা মা বেরিয়ে যায়। তখন রিয়ানা তার বল দিয়ে খেলতে থাকে, যেটি ভুলবশত চলে যায় পেছনের ওই স্টোর রুমের দিকে, যেটার সামনে গিয়ে কালো জাদুর সব জিনিসপত্র দেখে রিয়ানা একটু অবাক হয়। তবে ছোট্ট রিয়ানার মনে তো অনেক কৌতূহল জেগেছিল ভেতরে কি আছে তা দেখার জন্য। সে যখন ওই ঘরের দরজার সামনে পৌঁছায় তখন আচমকা পেছন থেকে কেউ যেন তার নাম ধরে ডাক দেয়, যেটা শুনে সে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় ওই দরজা আপনা আপনি খুলে যায়। ভেতর থেকে ছোট বাচ্চাদের কণ্ঠস্বর শোনা যায়, যারা কিনা রিয়ানাকে ডাকছিল। তাই তো রিয়ানা এবার ওই ঘরে প্রবেশ করা মাত্রই সে হতবাক হয়ে যায় আশেপাশের এই অদ্ভুত সব জিনিসগুলো দেখে। সামনে ছিল একটা ছবি, যে ছবিতে অনেকগুলো ছোট ছোট বাচ্চার সাথে একজন লোক দাঁড়িয়েছিল। এমন সময় ছবিটির নিচে রেখে দেওয়া একটা কাঠের বক্স আপনা আপনি খুলে যায়, যার ভেতরে ছিল একটা সুন্দর পুতুল। রিয়ানা সেটা হাতে তুলে নেয়। তার মনে হয় এই পুতুলটি যেন তাকে ডেকেছে। পুতুলটি স্পর্শ করা মাত্রই সে যেন এক অন্য জগতে চলে যায়, যেখানে সে নিজের সামনে অ্যানি নামক একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পায়, যার চুল সম্পূর্ণরূপে সাদা ছিল। শ্বেতবর্ণের এই মেয়েটি তাকে ডাকতে থাকে। রিয়ানার বন্ধুতে পরিণত হয় অ্যানি, আর অ্যানিরই পুতুল ছিল রিয়ানার হাতে থাকা ওই পুতুলটি, যে কারণে রিয়ানা এখানে এই পুতুলটির নাম দেয় রিয়ানি, অর্থাৎ রিয়ানা এবং অ্যানির নাম মিলিয়ে রিয়ানি নাম দেয় সেই পুতুলটির। তার এই বন্ধুবিহীন একাকিত্ব জীবনে একটা ছোট্ট বন্ধুতে পরিণত হয় এই পুতুলটি। এমন সময় এক ভয়ানক কণ্ঠের ডাক শুনতে পায় রিয়ানা, যা শুনে সে দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে যায়। পুতুলটি আসার পর থেকে রিয়ানার ব্যবহার বদলে যায়। এই ব্যাপারটা এমা এবং জ্যামিও লক্ষ্য করে। সে সব সময় ওই পুতুলের সাথে কথা বলতো, যেন সে ওই পুতুলের কথা শুনতে পায়। একদিন খাবার টেবিলে রিয়ানা নিজের হাতের ধাক্কায় স্যুপ ফেলে দেয়। রিয়ানা তার মাকে বলার চেষ্টা করে যে এটা সে ইচ্ছাকৃতভাবে করেনি, তবে তার মা একথা মানতে চায় না। লক্ষ্য করা যায় রিয়ানার মাথা এবং হাত একা একাই নড়ছিল, যেটা কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না রিয়ানা। তাই তো সে ঘরে চলে যায় এবং এই ব্যাপারে রিয়ানির সাথে অর্থাৎ ওই পুতুলের সাথে কথা বলে। তখনই হঠাৎ টেবিলে থাকা একটা পেন্সিল আপনা আপনি হাওয়ায় ভাসতে থাকে। রিয়ানা প্রথমে মনে করে এটা হয়তোবা রিয়ানি করছে, তবে রিয়ানি তাকে জানায় এটা রিয়ানা নিজেই করছে। তার কাছে কিছু অলৌকিক শক্তি চলে এসেছিল, যে শক্তি দ্বারা সে শুধুমাত্র কলম এবং বই নয়, বরং আশেপাশের সব জিনিসপত্র কন্ট্রোল করতে পারত। আর এই শক্তি সে তখনই কাজে লাগাতে পারত যখন তার কাছে রিয়ানি অর্থাৎ ওই পুতুলটি থাকত। একদিন তার বাবা জ্যামি এই জিনিসটা দেখে ফেলে, যখন সে টেবিলে বসে জিনিসপত্র হাওয়ায় উড়াচ্ছিল। সে তাকে ডাক দিতেই সব জিনিসপত্র নিচে পড়ে যায়। এই অদ্ভুত শক্তির মধ্য দিয়ে রিয়ানা বড় হতে থাকে, তবে বড় হওয়ার সাথে সাথে তার ব্যবহার আরও বেশি অদ্ভুত হয়ে গিয়েছিল। সে এখন আর তার বাবা মায়ের সাথে কোনো রকম কথাই বলতো না। আর এই কারণেই রিয়ানার স্কুল থেকে একজন কাউন্সিলরকে তাদের বাড়িতে পাঠানো হয়, যার নাম ছিল ফিজা। ফিজাকে এখানে এমা জানায় যে রাতের বেলা রিয়ানা ঠিকমতোভাবে ঘুমায় না, প্রায় মাঝরাতে সে জেগে যায়। এখন ঘরের সামনে গিয়ে জ্যামি রিয়ানাকে ডাক দেয়। তখন রিয়ানা ঘরের দরজা খোলে। ঘরে প্রবেশের আগে ফিজা জানতে চায় রিয়ানার পুতুলটির নাম কি। তখন ভেতর থেকে রিয়ানা বলে ওঠে রিয়ানি। ভেতরে প্রবেশ করে ফিজা রিয়ানার সাথে কথা বলার চেষ্টা করে, যেখানে রিয়ানা পুরো ঘর অন্ধকার করে রেখেছিল এবং একাকী সেলাই মেশিন চালাচ্ছিল।
ফিজা ঘরে ঢুকে প্রথমে পর্দাগুলো সরিয়ে দেয় আর এরপর টুল নিয়ে রিয়ানার পাশে গিয়ে বসে। তবে হাজার চেষ্টা করলেও রিয়ানা তার সাথে কোনো রকম কথাই বলতে চাইছিল না। ফিজা তার সাথে ইশারায় কথা বলারও চেষ্টা করে, এতেও বিফল হলে সে তার ব্যাগ থেকে একটা স্লেট এবং চক বের করে এবং রিয়ানার দিকে এগিয়ে দিয়ে বলে সে চাইলে লেখার মাধ্যমে কথা বলতে পারে। একথা বলে সে সেখান থেকে একটু সরে যায়। এরই মাঝে রিয়ানা ওই স্লেটের ওপর কিছু একটা লেখে, যেটা পড়ে ফিজা জানতে পারে রিয়ানা চায় না যে সে এখানে থাকুক। তাই তো ফিজা রিয়ানাকে বলে যে ফিজা এখানে রিয়ানাকে সাহায্য করার জন্য এসেছে। রিয়ানা কি সত্যিই চায় যে সে চলে যাক? তখন রিয়ানা মাথা নাড়ায়, এর মানে সে চায় না। তাহলে কে চায়? এই প্রশ্নের উত্তরে রিয়ানা ওই পুতুল রিয়ানির দিকে ইশারা করে। দেখা যায় পুতুলের হাতে চকের দাগ লাগানো, এর মানে চলে যাওয়ার ব্যাপারটা রিয়ানিই লিখেছিল। এখন ফিজা তার কাছে কিছু প্রশ্ন করে, যেগুলোর উত্তর সে রিয়ানাকে মুখে বলতে নিষেধ করে। তার হাত পায়ের নড়াচড়া দেখেই ফিজা বুঝতে পারবে। এখন এই প্রশ্নগুলো করার পর সে রিয়ানাকে একটা গিফট দেয়। এই গিফটটা ছিল একটা আয়না। ফিজা এখানে তাকে বোঝানোর চেষ্টা করে যে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেকেই ভরসা করতে হবে। তবে রিয়ানা তো এই আয়না দেখা মাত্রই তার মনে পড়ে যায় ছোটবেলার ওই ঘটনার কথা, অর্থাৎ ওই অদ্ভুত মহিলাটির কথা, যে কিনা রিয়ানাকে আয়না দেখিয়ে ভয় দেখিয়েছিল। তাই তো সে আয়নাটি রেখে দেয় এবং ফিজাও সেখান থেকে বেরিয়ে এসে রিয়ানার বাবা মায়ের সাথে কথা বলে। ফিজার মনে হচ্ছিল না যে রিয়ানার সমস্যা শুধুমাত্র মেডিকেল সমস্যা, তার আধ্যাত্মিক কোনো কিছু মনে হচ্ছিল। এরকম কিছু রোগীদের এর আগেও ফিজা চিকিৎসা করেছে। সে একটা স্পেশাল ক্লিনিকের ব্যাপারে এমা এবং জ্যামিকে জানায়, যেখানে যত দ্রুত সম্ভব রিয়ানাকে ভর্তি করা উচিত। সে নিজের নাম্বারও তাদেরকে দিয়ে যায়। এই কথাগুলো গোপনে আড়াল থেকে শুনে ফেলে রিয়ানা। ওই দিন রাতে খাবার খাওয়ার সময় তার বাবা তার সাথে এই ব্যাপারে কথা বলে। ওই স্পেশাল ক্লিনিকে তাকে 6 মাসের জন্য রাখা হবে। সবকিছুর ব্যবস্থা করা হয়ে গিয়েছে। বাইরে থেকে কোনো জিনিস ওই হসপিটালে নিয়ে যাওয়া যাবে না, যে কারণে তার পুতুল অর্থাৎ রিয়ানিকেও রেখে যেতে হবে। এই ব্যাপারটা রিয়ানার সহ্য হয় না। সে চোখ বন্ধ করে হাত মুট করে কিছু একটা ভাবে, সাথে সাথে সামনের গ্লাসগুলো ভাঙতে শুরু করে। শুধুমাত্র তাই না, গ্লাসগুলো ভেঙে যাওয়ার পর সে তার হাত যখনই টেবিলে মারে তখনই দেওয়ালে ঝুলিয়ে রাখা একটা ফটো ফ্রেম নিচে পড়ে ভেঙে যায় এবং রিয়ানা সেখান থেকে উঠে ভেতরে চলে যায়। জ্যামি তাকে আটকাতে গেলে এমা তাকে নিষেধ করে। এখন ওই দিন মধ্যরাতের দৃশ্য আমরা দেখতে পাই। এমার ঘুম ভেঙে গিয়েছিল, সে পানি পান করার জন্য নিচে যাচ্ছিল। ওই সময় আমরা তার পেছনে সাদা চুলের অ্যানির আত্মাকে দেখতে পাই, যেটা লক্ষ্য না করে এমা নিচে চলে যায়। নিচে সে যখন পানি পান করছিল তখন সে নিজের সামনে ওই ফটো ফ্রেমটাকে দেখতে পায়। সে যখন চলে যাচ্ছিল তখনই আচমকা সে তার সামনে রিয়ানিকে দেখতে পায়, অর্থাৎ ওই পুতুলটিকে। তাকে সামনে দেখে এমার রাগ হয়ে যায় এবং তখনই সে সেটা নিয়ে বাইরে চলে আসে এবং ডাস্টবিনের ভেতরে ফেলে দেয়। কেননা রিয়ানার বর্তমান সকল পরিস্থিতির জন্য এমা এই পুতুলটিকেই দায়ী করত। এখন সেটা ডাস্টবিনে ফেলে সে যখন উপরে আসছিল তখন হঠাৎই সিঁড়ি রুমের লাইটটি বন্ধ হয়ে যায়। এমা এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে উপরে আসছিল, এমন সময় আচমকা সামনের সিঁড়ির ওপর সে রিয়ানিকে দেখতে পায় এবং ঘাবড়ে গিয়ে সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তার চিৎকার শুনে তার কাছে দৌড়ে আসে জ্যামি। এমা অজ্ঞান হয়ে গিয়েছিল, রিয়ানাও সেখানেই ছিল, তবে সে তার বাবা মায়ের কাছে আসে না। তাই তো অজ্ঞান এমাকে একা নিয়ে রওনা হয় জ্যামি। তবে মাঝপথে হঠাৎই তার গাড়ির সামনে অ্যানির আত্মা চলে আসে এবং তাদের এক ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। পরদিন জ্ঞান ফেরার পর জ্যামি কল করে ফিজাকে এবং তাকে এই সকল ঘটনার ব্যাপারে জানায়। সেই সাথে সে রিয়ানার একটা ভিডিও তাকে পাঠায়, যেটা বেশ অস্বাভাবিক ছিল। সে ফিজার কাছে এই ব্যাপারে সাহায্য চায়। ভিডিওতে দেখা যায় রেস্টুরেন্টে ভুলবশত একজন লোকের ধাক্কায় রিয়ানি নিচে পড়ে যায়, যে ব্যাপারটাই ক্ষুব্ধ হয়ে যায় রিয়ানা এবং সে নিজের হাতের ইশারাতেই তাদেরকে আঘাত করতে থাকে। ফিজা এই ব্যাপারে রিসার্চ করে আর এরপর সে একটা টিমকে সাহায্যের জন্য নিজের কাছে ডেকে নেয়, যে টিমে ছিল 3 জন অলৌকিক শক্তিসম্পন্ন বাচ্চা। ছেলেটির নাম ছিল হেড্রো, বড় মেয়েটির নাম লুসি এবং ছোট্ট বাচ্চা মেয়েটির নাম ছিল লিতি। তারা ফিজার সাথে রিয়ানার বাড়িতে আসে। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি তারা সকলে অতীতে ঠিক রিয়ানার মতোই সমস্যায় ছিল, যারা এখন সুস্থ হয়ে গিয়েছে। সেই সাথে নিজের অ্যাবিলিটিকেও কন্ট্রোলে নিতে শুরু করেছে। এখানে বারবার নক করা সত্ত্বেও রিয়ানা দরজা খুলছিল না,
যে কারণে ফিজা জানালা দিয়ে দেখার চেষ্টা করে যে রিয়ানা ভেতরে আছে কিনা। ওই সময় লুসির কথা থেকে আমরা জানতে পারি যে সে হেড্রোকে পছন্দ করত, যে ব্যাপারটা নিয়ে বিরক্ত ছিল লিতি। তাই তো ছোট্ট লিতি দরজায় গিয়ে নক করে। তার কণ্ঠ শোনা মাত্রই রিয়ানা দরজা খুলে দেয়। যে ব্যাপারটা দেখে ফিজাও একটু অবাক হয়। প্রথমে তো রিয়ানা তাদেরকে ভেতরে ঢুকতে দিতে চাইছিল না, পরবর্তীতে বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে সে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়। এখানে আমরা হেড্রোর শক্তির ব্যাপারে জানতে পারি যে সে যে কাউকে স্পর্শ করেই তার মনের কথা জেনে যায়। সে লুসিকে তার মনের কথা নিয়ে খেপাচ্ছিল। এমন সময় আমরা লিতিকে লক্ষ্য করি, যে কিনা তার ক্যামেরা দিয়ে আশেপাশের সব কিছুর ছবি তুলছিল। তারা এখানে রিয়ানার সাথে বন্ধুত্ব করতে চাইলেও রিয়ানার কোনো রকম আগ্রহই ছিল না, তাই সে উপরে চলে যায়। ফিজা তাই বাকিদেরকে বলে তাকে একটু সময় দিতে। এখন যেহেতু তাদের আর কোনো কাজ ছিল না, তাই লুসি এখানে হেড্রোর সাথে ডেটে যেতে চায়। তখনই হেড্রোর হাতে থাকা স্পেশাল ব্রেসলেটটি চমকে ওঠে। লিতি এই ব্যাপারে জিজ্ঞাসা করলে হেড্রো বলে তার কাছে যখনই সুযোগ আসে তখনই এই ব্রেসলেটটি চমকে ওঠে। এটা ছোটবেলায় তার বাবা মা তাকে দিয়েছিল, তবে সুযোগ আসলেও লুসির এই অফার সে অ্যাকসেপ্ট করে না। এখন ওই দিন রিয়ানা একটু স্বাভাবিক হওয়ার পর তাকে এবং বাকিদেরকে নিয়ে ফিজা আলোচনায় বসে। তাদের মূল মোটিভই ছিল রিয়ানার সাথে কথা বলা, তার সাথে কমিউনিকেট করা। তবে রিয়ানা এখানে ফিজার কোনো কথার উত্তরই দিচ্ছিল না, যে ব্যাপারটা দেখে লুসির রাগ হয়। তাই তো ফিজা যখন সেখান থেকে একটা কল রিসিভ করতে উঠে যায়, তখন লুসি রিয়ানাকে উল্টোপাল্টা বলতে থাকে। হেড্রো তাকে থামিয়ে বোঝানোর চেষ্টা করে যে তাদের সিচুয়েশনও আগে এরকমই ছিল। রিয়ানা কথা বলতে পারে না, কমিউনিকেট করতে পারে না, এই কারণেই তারা এখানে এসেছে। এই ব্যাপার নিয়ে তারা কথা বলছিল, এমন সময় সেখানে ফিজা চলে আসে। এখন লিতি ওয়াশরুমে যেতে চাইছিল, লুসি তার সাথে যায়। যেখানে লুসিকে দাঁড়িয়ে রেখে লিতি চলে যায় ওয়াশরুমে। এই সময় লুসি ঘুরতে ঘুরতে পেছনের ওই দরজার সামনে চলে আসে, যেটার ভেতরেই ছিল ওই স্টোর রুম। স্টোর রুমের দরজাতে কালো জাদুর সব জিনিসপত্র দেখে সে একটু অবাক হয়। এমন সময় তার হাতের উপর একটা তেলাপোকা এসে পড়ায় সে ছটফট করতে থাকে এবং এর ফলে দরজার সামনে থাকা প্রোটেকশন স্পেল সে নষ্ট করে ফেলে। এরই মাঝে স্টোর রুমের দরজাটি আপনা আপনি খুলে যায়। আমরা দেখতে পাই ওই ছবির ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসার চেষ্টা করছিল, তবে সেটা বের হওয়ার আগেই লুসি দরজাটি বন্ধ করে দেয়। লুসি এবার ঘুরতে ঘুরতে উপরের ফ্লোরের দিকে এগোতে থাকে। সিঁড়ির দেওয়ালে সে একটা পেন্টিং দেখতে পায়, যেখানে কালো কাপড় পরা এক মহিলাকে দেখা যায়। এখন লুসি উপরে চলে যায়, সেখানে সে একটা রুমে চলে যায় এবং জিনিসপত্র দেখতে থাকে। ওই সময় আমরা পেছনের দেওয়ালে এক বাচ্চা ছেলের ভয়ঙ্কর আত্মাকে দেখতে পাই, যে কিনা লুসির আশেপাশেই ছিল, তবে লুসি তাকে দেখতে পায় না। অন্যদিকে আমরা লিতিকে দেখতে পাই, যে কিনা ওয়াশরুম থেকে বের হয়ে লুসিকে খুঁজছিল। এমন সময় সে স্টোর রুমের ভেতর থেকে ঘুঙুরের আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। সে এগিয়ে যাওয়া মাত্রই জায়গাটি অন্ধকার হয়ে যায়। ভেতর থেকে এক ভয়ানক আত্মা বেরিয়ে আসে এবং লিতির সামনে এসে দাঁড়ায়। সাথে সাথেই লিতি তার ক্যামেরা দিয়ে ছবি তুলে নেয়। ক্যামেরার ফ্ল্যাশ পড়া মাত্রই আত্মাটি সেখান থেকে পালিয়ে যায়। জায়গাটির অন্ধকারও কেটে যায়। এই ঘটনায় লিতি ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে লুসি সিঁড়ি দিয়ে যখন নিচে নামছিল, তখন সে লক্ষ্য করে ওই পেন্টিংয়ে থাকা মহিলাটি সামনের দিকে এগিয়ে এসেছে। পিছে তাকিয়ে আবার সামনে তাকাতে এসে দেখতে পায় ওই মহিলা আরো বেশি সামনে এগিয়ে এসেছে। তবে পরের বার মহিলাটি ওই পেন্টিং থেকে গায়েবই হয়ে যায়। লুসি এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে নিচে নামতে গেলেই আচমকা ওই মহিলাটি এবার তার সামনে চলে আসে। ফলে সে ঘাবড়ে যায় এবং চিৎকার করে ওঠে, কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। পেন্টিংটিও আগের মতো হয়ে গিয়েছিল, যা দেখে লুসি বাকিদের কাছে ফিরে আসে। এখানে ফিজা তাদেরকে ইন্ডিগো শক্তি সম্পন্ন বাচ্চাদের ব্যাপারে বোঝাচ্ছিল, অর্থাৎ যাদের কাছে স্পেশাল শক্তি আছে। তখন লুসি বলে ওঠে এরকম শক্তি কেউই চায় না, যে শক্তির কারণে মানুষ তাদেরকে পাগল ভাবে, অসুস্থ মনে করে। এই কথা বলতে বলতেই আচমকা লুসির কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে থাকে, যা দেখে লিতি মনে করে সে হয়তোবা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে দেখা যায় লুসিকে তো ওই আত্মাটি পজেস করে নিয়েছিল, যাকে লিতি স্টোর রুমের সামনে দেখেছিল। আত্মাটি এখানে লিতিকে তার সাথে যেতে বলছিল, যা দেখে লিতি একটু ভয় পেয়ে যায়। আত্মাটি তাকে বোঝাতে থাকে যে সে লিতির কোনো ক্ষতি করবে না, যা শুনে লিতি লুসির হাতে নিজের হাত দিয়ে দেয়। সাথে সাথে ওই আত্মাটি লিতির হাত ধরে টানতে থাকে। তাকে হেড্রো আটকাতে গেলে সে হেড্রোকে দূরে ছুঁড়ে ফেলে, আর এরপর সে রিয়ানার হাত থেকে ওই পুতুলটি নেওয়ার চেষ্টা করতে থাকে। এরই মাঝে লিতি তার ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে দেয়,
যার ফলে লুসির ভেতর থেকে ওই আত্মা বেরিয়ে যায়। এখন এই ঘটনার পর ফিজা রিয়ানার বাবা অর্থাৎ জ্যামিকে কল করে এবং জানায় যে সবকিছু সে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। জ্যামি তখন তাকে সাবধান করে দেয় পেছনের দরজার বাইরে থাকা ওই স্টোর রুমের ব্যাপারে। সেই সাথে সে রিয়ানার পুতুলটির ব্যাপারেও তাকে জানাতে চায়। তবে তার আগেই কলটি ডিসকানেক্ট হয়ে যায়, যে কারণে ফিজা কিছুই শুনতে পায় না। সে চলে যায় রিয়ানার ঘরে, যেখানে রিয়ানা একা খুবই অদ্ভুতভাবে দেওয়ালে বিভিন্ন মানুষের নাম লিখছিল। ফিজা এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রিয়ানা বলে এগুলো ওই সকল ভয়ঙ্কর আত্মাদের নাম যারা কিনা এই বাড়ির ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে রিয়ানি একদমই খারাপ নয়। একথা বলেই সে সোফার উপর গিয়ে বসে পড়ে। তখন ফিজা তার সামনে আসে এবং নিজের লকেটের মাধ্যমে রিয়ানাকে হিপনোটাইজ করে। হিপনোটাইজের মাধ্যমে সে রিয়ানাকে ঘুম পাড়িয়ে দেয়, আর এরপর তার কাছ থেকে রিয়ানি অর্থাৎ ওই পুতুলটিকে নিয়ে নেয়। সে ওই পুতুলটিকে নিয়ে পাশের একটা অফিস রুমে চলে যায়। এই রুমটি ছিল জ্যামি অর্থাৎ রিয়ানার চাচার। সেখানে বসে সে তার স্পেশাল অ্যাবিলিটির মাধ্যমে এই পুতুলটির সাথে কথা বলার চেষ্টা করে। রিয়ানি প্রথমে তো ফিজার কথার কোনো রকম উত্তর দিচ্ছিল না, তবে যখনই ফিজা বলতে থাকে যে রিয়ানার নতুন বন্ধু থাকা প্রয়োজন, তখন রিয়ানি রেগে যায় এবং রাগের মাথায় একটা বই ফেলে দেয়। ফলে ফিজা বুঝতে পারে যে এই পুতুল কিছুতেই চায় না রিয়ানার নতুন কোনো বন্ধু হোক। এদিকে আমরা রিয়ানাকে দেখতে পাই, যে কিনা ঘুমের মধ্যে স্বপ্নের জগতে জেগে ওঠে, যেখানে আশেপাশে অনেকগুলো বাচ্চা কাঁদছিল। এখানে ওই পুতুলের কণ্ঠের ডাক সে শুনতে পায়, তবে পুতুলটিকে কোথাও সে খুঁজে পাচ্ছিল না। এমন সময় ওই ঘরে চলে আসে ওই ভয়ানক প্রেতাত্মাটি। এই প্রেতাত্মাটি এখানে রিয়ানাকে তার সাথে থেকে যেতে বলে, সেই সাথে বলে তার পুতুলটিকে ফিরিয়ে দিতে অর্থাৎ রিয়ানিকে ফিরিয়ে দিতে। তার এই কথায় রিয়ানা ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার কাছে রিয়ানি নেই। ওই সময় রিয়ানি অর্থাৎ ওই পুতুলটিকে ফিজা বোঝাচ্ছিল যে রিয়ানার জীবনে মানুষ বন্ধুরও প্রয়োজন আছে। রিয়ানাকে মানুষদের সাথে মিশে দেওয়া থেকে তাকে বাধা দেওয়া উচিত না। এ কথা বলা মাত্রই রিয়ানি অর্থাৎ ওই পুতুলটি সেখান থেকে গায়েব হয়ে যায়। আপনা আপনি আগুন জ্বলে ওঠে। পরক্ষণে আবারও রিয়ানি নিজের চেয়ারে ফিরে আসে, যা দেখে ফিজা তার সামনে যায় এবং জিজ্ঞাসা করে এটা সে করেছে কিনা। এমন সময় আচমকা উপরে থাকা ঝাড়বাতিটি ফিজার মাথার উপর পড়তে যায়, তবে সঠিক সময় সেখানে রিয়ানা চলে আসে এবং নিজের স্পেশাল অ্যাবিলিটির মাধ্যমে ঝাড়বাতিটিকে আটকে নেয়। এরপর রিয়ানা ওই পুতুলটি নিতে গেলে ফিজা তাকে আটকে নেয় এবং বলে এই পুতুলটিকে তার স্পর্শ করা উচিত না, এর ভেতরে এক ভয়ানক প্রেতাত্মা রয়েছে। তবে রিয়ানার মতে রিয়ানি খারাপ নয়। তখন ফিজা প্রশ্ন করে যে যদি এমনটিই হবে তাহলে সে কেন ফিজার মাথার উপরে ঝাড়বাতি ফেলতে চলেছিল। এ কথার কোনো উত্তর না দিয়ে রিয়ানা ফিজার হাত ধরে টেনে নিয়ে আসে। সেই সাথে ডেকে নেয় লুসি, হেড্রো এবং লিতিকেও। সে একটা টেবিলের চারি সাইডে চেয়ার দিয়ে রেখেছিল। সে মূলত উইজা বোর্ডের মাধ্যমে এখানে থাকা অন্যান্য আত্মাদের সাথে কথা বলতে চাইছিল এবং প্রমাণ করতে চাইছিল যে আত্মা এখানে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে সে আসলে রিয়ানি নয়। এর মানে পুতুলের ভেতরে থাকা অ্যানির আত্মা আসলে ইনোসেন্ট। সে উইজা বোর্ড ব্যবহার করে ওই আত্মার নাম জিজ্ঞাসা করে, তবে কোনো রকম রিপ্লাই না আসলে সে নিজের হাত কেটে সেখানে লেখার চেষ্টা করে। তখন ফিজা তাকে আটকে নেয় এবং বলে শান্ত হতে। ওই সময় লিতি তাকে একটা ছবি দেখায়, যে ছবিটি সে ওই স্টোর রুমের সামনে তুলেছিল অর্থাৎ ওই প্রেতাত্মার। তবে ওই ছবিটি ফিজা স্পর্শ করা মাত্রই সেটায় আগুন লেগে যায়। দেখা যায় উইজা বোর্ডে একটা নাম উঠেছে, যে নামটি ছিল বাবাগোক। এটি ওই ভয়ানক প্রেতাত্মার নাম ছিল, যে ব্যাপারে কেউই খেয়াল করে না। এখন এই ঘটনার পর ফিজা একটা সেশন রাখে, যেখানে সকলে রিয়ানাকে নিজেদের অদ্ভুত অভিজ্ঞতার ব্যাপারে খুলে বলবে। প্রথমে বলে লুসি। সে মূলত ছোটবেলা থেকেই আত্মাদেরকে দেখতে পেত। কিছু আত্মারা নিজে থেকেই তার কাছে দেখা দিত, যে কথাটি তার পরিবার, ফ্রেন্ড কেউ কখনো বিশ্বাস করেনি। এ কারণেই তার ছোটবেলাটা বেশ অস্বাভাবিক ছিল। তবে ফিজার সাথে দেখা হওয়ার পর থেকে তার জীবন স্বাভাবিক হয়ে গিয়েছে। হেড্রো এখানে নিজের অ্যাবিলিটির ব্যাপারে রিয়ানাকে জানায় যে সে যে কাউকে স্পর্শ করে তার মনের কথা জেনে যায়। প্রথম সে এই অ্যাবিলিটি নিয়ে অনেক বেশি ভয় পেত, কারোর সাথে দেখা করতে চাইতো না অথবা কারোর সংস্পর্শে আসতে চাইতো না। এখন তার কাছে এটা পাওয়ার হিসাবেই মনে হয়। সে এখানে রিয়ানাকে স্পর্শ করতে চাইলে সে হাত দেয় না, তখন ফিজা তার হাতে স্পর্শ করে। সাথে সাথে ফিজার এক ইমোশনাল ঘটনা দেখে ফেলে হেড্রো। লাইলা নামক ফিজার এক স্টুডেন্ট একবার নিজেকে নিজে শেষ করে দিয়েছিল, আর এটাই ছিল ফিজার জীবনের সবথেকে বড় আফসোস।
ফিজার ডাকে হেড্রোর হুঁশ ফেরে এবং সে দ্রুত ফিজার হাত ছেড়ে দেয়। এবার পালা ছিল লিতির পাওয়ারের। সে যে কোনো বস্তু স্পর্শ করে তার অতীতে যেতে পারে এবং দেখতে পারে তার সাথে কি হয়েছিল। সে এখানে রিয়ানার পুতুলটি স্পর্শ করতে চাইলে রিয়ানা রাজি হয়ে যায়। পুতুলটি স্পর্শ করা মাত্রই সে অতীতে চলে যায়, যেখানে অ্যানিকে আমরা দেখতে পাই। অ্যানির বাবা খুবই কঠোর মেজাজের ছিল। তার মা বেঁচে ছিল না, যে কারণে সে অ্যানিকে সবসময় অবহেলা করত। সে অ্যানিকে তার ঘরে সবসময় আটকে রাখত, এমনকি ঠিকমতোভাবে খাবার পানি পর্যন্ত তাকে দেওয়া হতো না। এভাবেই অ্যানি অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। এক রাতে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার বাবা কোথাও একটা চলে যাচ্ছে। সে জানালা দিয়ে তার বাবাকে ডাকে, তবে তার বাবা তার ডাকে কোনো রকম সাড়া দেয় না। সকাল পর্যন্ত সে ওই জানালার কাছেই অপেক্ষা করে, আর এরপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। জানালা দিয়ে বেরিয়ে সে জঙ্গল দিয়ে হাঁটতে থাকে। সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। তার হাতে ছিল রিয়ানি নামের ওই পুতুলটি। তখনই তার উপর নজর পড়ে বাবা গোক নামক ওই শয়তান লোকটির, যে কিনা অ্যানির কাছে আসে এবং তাকে নানান রকম ইমোশনাল কথা বলে নিজের কাছে টেনে নেয়। তার কথা থেকে আমরা বুঝতে পারি যে বাবা গোক মূলত একটা সাইকো কিলার ছিল। তার মনে হতো সে বাচ্চাদেরকে মেরে তাদেরকে এই পাপী দুনিয়া থেকে মুক্ত করছে। এইভাবেই সে অ্যানিকেও ছুরি ঢুকিয়ে দেয়। তখনই লিতি বর্তমান সময়ে ফিরে আসে, কেননা তার হাত থেকে রিয়ানা পুতুলটিকে নিয়ে নিয়েছিল। এখন ওই দিনের সেশন এইখানেই শেষ করা হয়। লুসি এবং লিতি একসাথে ঘুমাতে যায়। ওই সময় লিতি লুসিকে বলে যে তার মনে হয় ফিজা এখনো পর্যন্ত নিজেকে মাফ করতে পারেনি লাইলার মৃত্যুর জন্য। যে ব্যাপারটা নিয়ে কথা বলতে লুসি তাকে নিষেধ করে। ওই সময় আমরা ফিজাকে দেখতে পাই যে কিনা রিয়ানার ব্যাপারে একটা ডায়েরিতে নোট করছিল। তখনই ডায়েরির ভেতর থেকে একটা ছবি পড়ে যায়, যে ছবিতে লুসি, লিতি, হেড্রো এবং ফিজার সাথে লাইলাও ছিল। ছবিটি ভেতরে রেখে ফিজা এবার জোহানের একটা বই পড়তে আরম্ভ করে, যেটা রিয়ানির সাথে কথা বলার সময় বুকশেলফ থেকে পড়ে গিয়েছিল। এই বইয়ে ওই স্টোর রুমে থাকা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক জিনিসপত্রের ব্যাপারে লেখা ছিল। এখানে ওই পুতুলটির ব্যাপারেও লেখা ছিল, অর্থাৎ রিয়ানির ব্যাপারে, যেটা কিনা অ্যানির পুতুল ছিল। অ্যানিকে খুন করেছিল এক সিরিয়াল কিলার বাবা গোক। বাবা গোকের ছবিও এই স্টোর রুমে রয়েছে। বাচ্চাদের খুনের দায়ে সে যখন ধরা পড়েছিল তখন তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। ফাঁসির আগে তার শেষ ইচ্ছা ছিল যে তার মৃত্যুর পর তার লাশের একটা পেন্টিং করা। ছবিটি আধ্যাত্মিক ছিল, কেননা ছবিতে প্রথমে তার একার লাশের ছবি ছিল। পরবর্তীতে অলৌকিকভাবে সেখানে ওই বাচ্চাদেরও ছবি চলে আসে যাদেরকে খুন করেছিল বাবা গোক। হতে পারে এই ছবির মধ্যেই রয়েছে বাবা গোকের আত্মা। এই ব্যাপারে জেনে ফিজা বেশ অবাক হয়। ওই সময় অন্যদিকে লুসির ঘরের দরজায় নকের আওয়াজ শোনা যায় এবং তার ঘুম ভেঙে যায়। সে দরজা খুলে সেখানে কাউকেই দেখতে পায় না। সে যখন ফিরে আসছিল এমন সময় আবারও দরজায় নকের শব্দ আসে। এবার দরজা খুলে সে এক ভয়ানক মাথাবিহীন প্রেতাত্মাকে দেখতে পায়। সাথে সাথে সে দরজা আটকে দেয়, তবে ওই প্রেতাত্মা ভেতরে চলে এসেছিল। ফলে ভয়ে লুসি ঘরের এক কোণে বসে কাঁপছিল। তখনই ওই প্রেতাত্মাটি তার সামনে গিয়ে দাঁড়ায়। তার হাতে থাকা একটা বক্সে ছিল তার মাথা। ওই প্রেতাত্মা এখানে লুসির মাথা চায়। ফলে লুসি চিৎকার করতে থাকে। এমন সময় সেখানে ফিজা চলে আসে এবং লুসিকে বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় লিতির। ছোট্ট লিতি এখানে ঘর থেকে বের হতেই হঠাৎ করে ওই স্টোর রুমের সামনে থেকে আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। সেখানে ছিল বাবা গোক, অর্থাৎ বাচ্চাদের সিরিয়াল কিলার, যার শিকার হতে চলেছিল লিতি। সে লিতিকে বলে সে ছাড়াও এই বাড়িতে আরো ছোট বাচ্চারা রয়েছে যারা কিনা লিতির অপেক্ষা করছে। এই কথা বলে ভুলিয়ে ভালিয়ে সে লিতিকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তবে সঠিক সময় সেখানে হেড্রো চলে আসে এবং সে লিতিকে ডাক দেয়, যার ফলে লিতি এই যাত্রায় বেঁচে যায়। তবে এবার বাবা গোক ক্ষেপে যায় হেড্রোর উপর, যে কারণে হেড্রো শুয়ে পড়া মাত্রই তার গলা চেপে ধরে বাবা গোকের আত্মা। সে হেড্রোকে বলে অনেক দিন পর সে নতুন একটা শিকার পেতে চলেছিল। হেড্রোর কারণে সে সেটা পেল না। তখনই হেড্রো তার হাতে স্পর্শ করে এবং তার অনুভূতি দেখতে পায়। যেদিন বাবা গোক অ্যানির খুন করেছিল সেদিনই মূলত সে ধরা পড়ে গিয়েছিল। সে এখানে বাবা গোককে জিজ্ঞাসা করে যে সে কেন বাচ্চাদেরকে খুন করত। তবে বাবা গোকের মতে সে তো খুন করেনি, বরং সে বাচ্চাদেরকে অন্য জগতে পাঠিয়ে দিয়েছে, যে জগতে তারা শান্তিমতো খেলা করতে পারবে, তাদেরকে কেউ আটকাতে পারবে না। সেইখানে হেড্রোকে মেরে ফেলতেই চলেছিল, তখনই হেড্রো তার ওই স্পেশাল ব্রেসলেট পরা হাত দিয়ে তার হাত স্পর্শ করে, যার ফলে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় বাবা গোক।
এখন ওই রাতটা এইভাবেই কেটে যায়। পরদিন বাবাগোকের আত্মা আবারও লিতিকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করে। লিতি ওই স্টোর রুমের সামনে দুটি খরগোশকে দেখে সেদিকে এগিয়ে যায়। তখনই স্টোর রুমের দরজাটি আপনা আপনি খুলে যায়। ওই সময় ফিজা বসে তার ডায়েরি লিখছিল। এমন সময় লুসি এবং হেড্রোর ডাক শুনে সে চলে আসে স্টোর রুমের কাছে। তার মনে পড়ে যায় যে আমি তাকে নিষেধ করেছিল স্টোর রুমের কাছে আসতে। তখনই সে স্টোর রুমের ভেতরে লিতিকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এলো। লিতি বলার চেষ্টা করে যে সে খরগোশ দেখে এখানে এসেছে। এছাড়া সে বাবাগোকের আত্মার ব্যাপারেও বলে যে কিনা এই ছবির মধ্যে ঢুকে গিয়েছিল। এটা শোনার পর ফিজা তাদেরকে এই ছবি থেকে দূরে থাকতে বলে, কেননা এই ঘরে থাকা প্রত্যেকটি অবজেক্টের মতো এই ছবিটিও অভিশপ্ত। এর ভেতরে রয়েছে বাবাগোকের আত্মা, সেই সাথে ওই সকল বাচ্চাদের আত্মা যাদেরকে বাবাগোক মৃত্যুর পর মেরে ফেলেছে, অর্থাৎ এই দুনিয়া থেকে নিয়ে গিয়েছে, যারা কিনা গায়েব হয়ে গিয়েছে। তখন হেড্রো সেখানে একটা কালো রঙের আয়না দেখতে পায় এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ফিজা বলে এটা একটা বিশেষ ধরনের মিরর, যার মাধ্যমে প্রেতাত্মাদেরকে দেখা যায়। সে এটা হেড্রোর হাতে দিয়ে দেয় এবং বলে সবাইকে নিয়ে বাইরে যেতে। আর এরপর সে ওই ঘরের দরজা বন্ধ করে যখনই বাইরে আসে তখনই এক টুকরো কাপড় দেখতে পায়, যেটা ধরে সে সামনের দিকে এগোতে থাকে। এই কাপড়টি আরো কয়েক টুকরো কাপড়ের সাথে বাঁধা ছিল। এরা ধরে সামনে এগোতে এগোতে ফিজা একটা অন্ধকার জায়গার সামনে চলে যায়। তখন সে এই কাপড়টি ধরে টানতে থাকে, এটা দেখার জন্য যে অন্ধকারের ভেতরে কে আছে। কাপড়টি ধরে জোরে টান দিতেই পেছনে লায়লার লাশ এসে ঝুলে পড়ে। লায়লা তার দিকে তাকিয়ে পড়তেই ফিজা ভয়ে চিৎকার করে ওঠে। তখনই তার কাছে দৌড়ে চলে আসে লুসিরা। হেড্রো তার হাতে ওই আয়নাটি দেয়। হেড্রো প্রশ্ন করে যে এই আয়নাটি যদি তাদের কাছে থাকে তাহলে তাদের কাছেও লুসির মতো পাওয়ার চলে আসবে। লুসি বলে সে সব আত্মাদেরকে দেখতে পায় না, যেসব আত্মারা নিজেদেরকে দেখাতে চায় না তাদেরকে সে দেখতে পায় না। তবে এই আয়নার পাওয়ার আরো বেশি, এতে সব ধরনের আত্মাদেরকে দেখা যায়। তখনই লুসির পেছনে দেওয়ালে ঝুলতে থাকা ওই বাচ্চার আত্মাটিকে দেখা যায়। সেই সাথে হেড্রোর পেছনেও পেন্টিংয়ে থাকা ওই মহিলার আত্মাটি দাঁড়িয়েছিল। এখন ওই সময় সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে রিয়ানা, যাকে ওই স্থানে দাঁড়িয়ে থাকতে বলে ফিজা। সেও দাঁড়িয়ে পড়ে। তখন ফিজা আয়নার মাধ্যমে রিয়ানার কাছে অ্যানির আত্মাকে দেখতে পায়। অ্যানির আত্মার কারণেই মূলত রিয়ানার চুল, হাত, পা একা একা নড়াচড়া করত। তবে রিয়ানা এখানে রেগে গিয়েছিল এটা দেখে যে তারা ওই ঘরে গিয়েছে এবং ওই ঘর থেকে এই আয়নাটিকে বের করে এনেছে। রিয়ানা ওই ঘরের দিকে চলে যায় এবং দেখতে পায় স্টোর রুমের দরজা খোলা, সেই সাথে তার বাইরে থাকা প্রোটেকশন স্পেলও নষ্ট হওয়া। ফলে সে রাগের মাথায় তাদেরকে বলতে থাকে যে তারা অনেক বড় ভুল করেছে, তারা ভয়ানক আত্মাদেরকে মুক্ত করে দিয়েছে। যা শুনে ফিজা বিপদ বুঝতে পারে এবং সবাইকে তখনই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ওই সময় রিয়ানা বলে ওঠে যে তারা দেরি করে ফেলেছে, এখন আর আত্মারা তাদেরকে এই বাড়ি থেকে বের হতে দিবে না। একথা বলা মাত্রই রিয়ানার গলা কেউ চেপে ধরে এবং সে হাওয়ায় ভাসতে থাকে। উপর থেকে নেমে আসে বাবাগোকের আত্মা। ফিজা বাবাগোকের আত্মাকে রিয়ানাকে ছেড়ে দিতে বলে। তখন বাবাগোক বলে যে রিয়ানা তার পুতুল অর্থাৎ অ্যানি থেকে তাকে দূর করে দিয়েছে, সে তাকে কখনোই ছাড়বে না। তখনই অ্যানির আত্মা সেখানে চলে আসে এবং বাবাগোকের হাত থেকে রিয়ানাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এমন সময় লিতির মাথায় বুদ্ধি আসে এবং সে তার ওই ক্যামেরাটি নিয়ে আসে, যেটার ফ্ল্যাশের কারণে বাবাগোকের আত্মা রিয়ানাকে ছেড়ে দেয়। রিয়ানা নিচে গিয়ে পড়ে। অন্যদিকে বাবাগোকের আত্মা অ্যানির আত্মাকে দূরে ছুঁড়ে মারে। এবার সে আরো বেশি ভয়ানক হয়ে উঠেছিল। সে সব আলো নিভিয়ে দেয় এবং হামলা করে হেড্রোর উপর। হেড্রোকে গলা চেপে ধরে সে দূরে ছুঁড়ে মারে, যার ফলে হেড্রোর পেটে ঢুকে যায় ধারালো বস্তু। হেড্রো অনেক বেশি আহত হয়ে পড়েছিল, তাই তো লুসি তার কাছে ছুটে আসে। পাশে রিয়ানাও ছিল। এখানে হেড্রো তার হাত থেকে ব্রেসলেটটি খুলে রিয়ানাকে দিয়ে দেয়। যে ব্যাপারটা লুসির ভালো তো লাগে না, তবে সে বুঝতে পারে হেড্রো রিয়ানাকে পছন্দ করে, সে তাকে রক্ষা করতে চায়। যেহেতু লুসি হেড্রোকে ভালোবাসত, তাই সে এখানে হেড্রোর চাওয়াটিকে মেনে নেয় এবং রিয়ানাকে বাঁচানোর জন্য নিজে ঢাল হয়ে দাঁড়ায়। ফলে বাবাগোক এবার লুসির উপর হামলা করে। এই সুযোগে বাকিদেরকে বেরিয়ে যেতে বলে লুসি। বেরিয়ে যাওয়ার সময় লিতির হাত থেকে ক্যামেরাটি সেখানেই পড়ে থেকে যায়। রিয়ানা লুসিকে এই অবস্থায় রেখে যেতে চাইছিল না, তবে তার কাছে আর কোনো উপায়ও ছিল না। ফিজা তাদেরকে নিয়ে তখনই গাড়িতে চড়ে বসে, তবে গাড়িটি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। এখানে বাবাগোকের আত্মা তার উপর হামলা করে এবং গাড়ির সামনে চলে আসে।
তখনই গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং ফিজা তাদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ফিজা বুঝতে পেরেছিল যে বাবা গোক মূলত ওই পুতুলটি অর্থাৎ অ্যানির আত্মাকে চায়। এরই মাঝে রিয়ানার হাতে থাকা হ্যাড্রোর ব্রেসলেটটি ঝলমলিয়ে ওঠে। তখনই দুর্ভাগ্যবশত গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। গাড়ি আর কিছুতেই স্টার্ট হচ্ছিল না, ফলে তারা অনেকটা ঘাবড়ে যায় যে এখন তারা কি করবে। তাদের গাড়িটি একটা কার্নিভালের সামনে এসে থেমেছিল। রিয়ানা ভেতরে যেতে চাইছিল না, তবে ফিজার মতে তারা এখান থেকে সাহায্য পেতে পারে, তাই তো সে এখানে রিয়ানা এবং লিতিকে নিয়ে ভেতরে যায়। ইতিমধ্যে বাবা গোকের আত্মাও সেখানে পৌঁছে গিয়েছিল, যে ব্যাপারটা অনুভব করতে পারছিল রিয়ানা। এখানে থাকা ভয়ঙ্কর দুটো মূর্তিকে জাগ্রত করে দেয় বাবা গোকের আত্মা। এদিকে ফিজারা একজন সিকিউরিটি গার্ডকে দেখে তার কাছে সাহায্য চায়। তখনই ওই সিকিউরিটি গার্ডের উপর হামলা করে ওই মূর্তি এবং তাকে সেখানেই মেরে ফেলে। অন্য একটা মূর্তি তাড়া করতে থাকে ফিজা, রিয়ানা এবং লিতিকে। পার্কের বাকি সবকিছুও চালু হয়ে যায়। তারা একটা স্থানে এসে লুকানোর চেষ্টা করলে সেটাও চালু হয়ে যায়, ফলে তারা ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে আচমকাই ফিজা লক্ষ্য করে যে সে লিতির হাত নয়, বরং ওই ভয়ঙ্কর মূর্তির হাত ধরে পালাচ্ছে, যা দেখে সে দ্রুত হাত ছেড়ে দেয় এবং সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে সে একটা জাদুর ঘরের সামনে চলে আসে, যার ভেতর থেকে সে লায়লার কণ্ঠ শুনতে পায়, যে কিনা তাকে বলছিল যে ফিজা তাকে সাহায্য করতে পারবে না। লায়লার কণ্ঠ শুনে ফিজা ভেতরে গিয়ে লায়লাকে দেখতে পায়। ফিজা তাকে বোঝানোর চেষ্টা করে এবং এমন কোনো পদক্ষেপ নিতে নিষেধ করে। সে বলে যে সে মেনে নিয়েছে যে লায়লা ভবিষ্যৎ দেখতে পায়। সে লায়লাকে বিশ্বাস করে, তবে লায়লা কোনো কথা শুনে না এবং তার সামনেই নিজেকে নিজে শেষ করে দেয়, যা দেখে ফিজা সহ্য করতে পারে না এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে এরকমই আরেক জাদুর ঘরের সামনে গিয়ে পৌঁছেছিল রিয়ানা। সে লিতি এবং ফিজাকে খুঁজে না পেয়ে ওই ঘরের ভেতরে প্রবেশ করে, যেটা দূর থেকে দেখছিল বাবা গোকের আত্মা। সে একটা লাল ঘরে চলে আসে, যেখানে অনেকগুলো আয়না ছিল। প্রথম আয়নার সামনে যেতেই সে ওই দিনকার দৃশ্য দেখতে পায়, যেদিন তার কারণে তাদের বাড়িতে আগুন লেগে গিয়েছিল, যেখানে একটা কণ্ঠ তাকে বারবার বলছিল যে তার মতো খারাপ মেয়ে আর পৃথিবীতে একটাও নেই। পরবর্তী আয়নার সামনে যেতেই সে আঙ্কেল জোহানের অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পায় এবং নিজেকেই এর জন্য দায়ী করতে থাকে। তৃতীয় আয়নাতে সে নিজের মায়ের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দৃশ্য দেখে এবং এর জন্য নিজেকেই দায়ী করতে থাকে। সর্বশেষ আয়নার সামনে যেতেই সে নিজের মা বাবার অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পায় এবং একটা কণ্ঠ তাকে বারবার খারাপ মেয়ে বলে সম্বোধন করতে থাকে। তখন সে অন্য একটা ঘরে চলে আসে, যেখানে তার বাবা মার সাথে ফিজা, লিতি, হেড্রো, লুসি সবাই ছিল এবং তারা সবাই এক একটা পুতুলে পরিণত হয়েছিল। একটা কণ্ঠস্বর তাকে বলতে থাকে যে সে তো শুধুমাত্র পুতুলকেই ভালোবাসে, আসল মানুষদেরকে সে তো ভালোবাসে না, তাই তো তাদের মরে গিয়ে পুতুলে পরিণত হওয়া উচিত। এরপর সে আরও একটা আয়নার ঘরে চলে আসে, যেখানে তার চারিদিকে ছিল অসংখ্য আয়না এবং প্রত্যেকটি আয়নার ভেতরে ছিল তার প্রিয় মানুষগুলো। সবাই এখানে তার কাছে সাহায্য চাইতে থাকে এবং একে একে বাবা গোক সবার উপর হামলা করে। সকলকে ধরে নিয়ে যাওয়ার পর সেখানে রিয়ানাকে দেখা যায়, অর্থাৎ প্রত্যেকটি আয়না থেকে একে একে বেরিয়ে আসে রিয়ানা এবং এই নকল রিয়ানাগুলো আসল রিয়ানার উপর আঙুল উঁচু করে বলতে থাকে রিয়ানিকে দিয়ে দিতে। ফলে রিয়ানা সেখানে রিয়ানিকে জড়িয়ে ধরে ভয়ে বসে পড়ে। অন্যদিকে আমরা লিতিকে দেখতে পাই যেও এই আত্মাদের ফাঁদে পড়ে গিয়েছিল। সে কোনো মতে এই আত্মাদের কাছ থেকে বেঁচে ফিজার কাছে চলে আসে এবং তার হুঁশ ফিরায়। হুঁশ ফেরা মাত্রই ফিজা রিয়ানাকে খুঁজতে থাকে। তারা খুঁজতে খুঁজতে রিয়ানার কাছে চলে আসে, যেখানে রিয়ানার রূপ নিয়েই রিয়ানার কাছ থেকে রিয়ানিকে কেড়ে নিতে চাইছিল ওই আত্মারা। ফিজা এখানে আসল রিয়ানাকে বোঝাতে থাকে যে এই সকল ঘটনার জন্য সে নিজে দায়ী নয়, সে যেন নিজেকে দোষারোপ না করে, সে যেন ওই আত্মার কথা না শুনে। ফিজা রিয়ানাকে নিজেকে ভালোবাসতে বলে। রিয়ানাও এখানে তার কথাটি মেনে নেয়। সে বারবার বলতে থাকে তার কোনো দোষ নেই, রিয়ানির কোনো দোষ নেই। এইভাবেই বলতে বলতে সে নিজের হাত উঁচু করে, যার সাথে সাথে আশেপাশের ওই আত্মাগুলো নিচে পড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। ফিজা এখানে রিয়ানাকে বলে তার শক্তি ব্যবহার করে আয়নাগুলোকে নষ্ট করে দিতে। রিয়ানাও এখানে তার শক্তি ব্যবহার করে এবং হাওয়ায় ভেসে আয়নাগুলোকে ভেঙে চৌচির করে ফেলে। একবারে এত শক্তি ব্যবহার করার কারণে রিয়ানা সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে বাবা গোকের আত্মা সেখানে চলে আসে এবং তার হাত থেকে রিয়ানি অর্থাৎ ওই পুতুলটিকে কেড়ে নেয়। সেই সাথে রিয়ানার গলা চেপে ধরে তাকে হাওয়ায় তুলে নেয়। সে এখানে রিয়ানাকে মেরে ফেলার চেষ্টা করছিল,
তখনই রিয়ানা হেড্রোর ব্রেসলেট পরা হাত দিয়ে বাবাগুকের হাত স্পর্শ করে। ব্রেসলেটটি চমকে ওঠে এবং সাথে সাথে হেড্রোর জ্ঞান ফিরে আসে। সে এখানে বুঝে গিয়েছিল বাবাগুকের আত্মাকে কিভাবে নষ্ট করতে হবে। তাই তো সেই আহত অবস্থাতেই চলে যায় ওই স্টোর রুমে, যেখানে বাবাগুকের ওই রহস্যপূর্ণ ছবি ছিল। সে একটা হাতিয়ার নিয়ে বাবাগুকের ছবির উপর হামলা করার চেষ্টা করে, তবে বাবাগুকের শক্তির সাথে সে পেরে উঠছিল না। বাবাগুক এখানে তাকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। তখনই তার চোখ যায় 7 রঙের ওই পাথরের উপর। প্রোটেকশনের এই পাথরের কাছে ছিল অজস্র পাওয়ার। তাই তো এই পাথরগুলোর সাহায্যে হেড্রো ওই গ্লাসটি ভেঙে ফেলে, যে গ্লাসের ভেতরে ছিল বাবাগুকের ছবি। এর ফলে এবার বাবাগুকের আত্মা ছটফট করতে আরম্ভ করে। রিয়ানাকে ছেড়ে দেয় সে, এমনকি তার হাত থেকে রিয়ানি অর্থাৎ ওই পুতুলটিও নিচে পড়ে যায়। এদিকে হেড্রোকে দেখা যায় যে কিনা সেখানে পড়ে থাকা কাচের টুকরো নিয়ে ওই ছবিটিকে ছেড়ে ফেলতে আরম্ভ করে। এর ফলে এবার বাবাগুকের আত্মার গায়ে আগুন ধরে যায়। এরই সাথে মুক্ত হয়ে যায় তার আটকে রাখা ওই বাচ্চাদের আত্মাগুলো। ছবিটি নষ্ট করার সাথে সাথে বাবাগুকের আত্মাও এখানে বিনষ্ট হয়ে যায়। সেই সাথে হেড্রো আহত হয়ে পড়ে। এবার তার মুখ থেকেও রক্ত বের হচ্ছিল, অর্থাৎ সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। যে ব্যাপারটা দূর থেকে রিয়ানা বুঝতে পারে তার হাতে থাকা ওই ব্রেসলেটের মাধ্যমে। সাথে সাথে চারিপাশে আগুন লেগে যায়, পুরো জায়গাটি পুড়ে যেতে শুরু করে। রিয়ানা তার পুতুলটি অর্থাৎ রিয়ানিকে বাঁচাতে চাইছিল, তবে ফিজা তাকে আটকে নেয়, আগুনের ভেতরে তাকে যেতে দেয় না এবং তাকে জোর করে সেখান থেকে বাইরে নিয়ে যায়। রিয়ানা কাঁদতে থাকে, রিয়ানি রিয়ানি বলে চিৎকার করতে থাকে। তবে রিয়ানি এই আগুনের মধ্যেই থেকে যায়। পুরো কার্নিভালে আগুন ধরে গিয়েছিল, তবে এরপরও রিয়ানি পুতুলের কিছুই হয় না। কিছুদিন পর আমরা একটা অ্যান্টিক শপে রিয়ানি পুতুলকে দেখতে পাই, যেটা কিনতে এসেছিল একটা রহস্যময় মেয়ে, যার মুখ আমাদেরকে দেখানো হয় না, তবে তার মুখে ছিল এক মিষ্টি হাসি। এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। রিয়ানা এবং রিয়ানি পুতুলের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এর পরবর্তী পার্ট চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।